মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রকে আয়নায় নিজের চেহারা দেখতে বলেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচার দাবি। গরমের কারণে মানুষের বাইরে হয়েছে না। গরমে একটা খ্যাপ মারলি আর একটা খ্যাপ মারা যায় না। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছে। তপ্ত এপ্রিলের শেষ দিনে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, অতি তাপপ্রবাহের ঝুঁকিতে 20 জেলা। হিটস্ট্রোকে সপ্তাহে 11 জনের মৃত্যু, প্রস্তুত সব হাসপাতাল। শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানা বাড়ছে মালিকদের, কোনো দর কষাকষি নয় জানালেন আইনমন্ত্রী। মালিকদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে আইনে, অভিযোগ রিজভির। শিক্ষকদের ভিসি বিরোধী আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এবং সিলেটে দ্বিতীয় টি-20তে বৃষ্টি আইনে বাংলাদেশকে 19 রানে হারালো ভারতীয় নারীরা। 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল সফরকারীরা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাতের সংবাদের সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম, নিশ্চিন্তে 50 বছর। তপ্ত এপ্রিলের শেষ দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড গড়েছে যশোর। তার ঘাড়েই শ্বাস ফেলেছে চুয়াডাঙ্গা। অন্তত 20 জেলায় বইছে অতি তাপপ্রবাহ। প্রখর রোদেও থেমে নেই জনজীবন। পেটের তাগিদেই বাইরে বের হতে হচ্ছে পেশাজীবী মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে গরমের তীব্রতা সইতে হবে আরও 2 দিন। এরপর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি হলেও সুখবর নেই উত্তরাঞ্চলে। আরেফিন শাকিলের প্রতিবেদন। রুদ্র বৈশাখের প্রখর রোদ, অসহ্য গরম, কংক্রিটের নগরে যেখানে জলাশয় সেখানেই তাই এমন চিত্র, একটুখানি শীতল পরশের আশায়। যদিও তাপমাত্রার পারদ যেমন ঊর্ধ্বমুখী, তাতে স্বস্তি যেন তাসের ঘর। ঢাকা সড়ক, মহাসড়ক কিংবা ছোট্ট গলিপথ, আগুন ছড়া রোদের হাত থেকে রেহাই নেই কোথাও। আর্দ্রতা বাড়িয়েছে অস্বস্তি, ব্যবসা গরমে ঘেমে নিয়ে একাকার। তাই ফুটন্ত শহরে জীবিকার ঘানি টানছে খেটে খাওয়া মানুষ। আপনার চা চলে না। আগে মনে করেন 5,000 টাকা বেচতে পারলে এখন সর্বোচ্চ 3,000 টাকা বেচতে পারতেছি। গরমের কারণে মানুষের বাইরে হয়েছে না। আগে যে কামাই করতাম সেটা এখন আর হয়েছে না, অর্ধেক হয়ে গেছে। গরমে একটা খ্যাপ মারলি আর একটা খ্যাপ মারা যায় না। বাড়ছে রোগবালাই, শিশু বৃদ্ধরা সবচেয়ে বিপাকে। কর্মক্ষমরাও শ্রমঘণ্টা কমিয়ে টানাটানিতে চালাচ্ছেন সংসার। শরীরে যে পানি থাকে তাতে আমাদের ঘেমে শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা কি করব বুঝতে পারতেছি না, এত গরম। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছে। কষ্টকে কষ্ট মনে করলে তো কষ্টই, কষ্টকে সেবামূলক কাজ মনে করলে পিছুই নেই। দেশের পশ্চিমের অন্তত 20 জেলায় বইছে অতি তাপপ্রবাহ। পঞ্চগড় থেকে দেশের মধ্যাঞ্চলে চলছে মাঝারি তাপপ্রবাহ। পূর্ব জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ থাকলেও মৌলভীবাজার ও সিলেটে আছে স্বাভাবিক অবস্থা। মঙ্গলবার যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি, যা মৌসুমের সর্বোচ্চ। আর ঢাকায় 38.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কালকেও মোটামুটি কাছাকাছি থাকতে পারে। টেম্পারেচার 2 তারিখে কাছাকাছি গিয়ে আমাদের টেম্পারেচারটা সারা দেশ কিছুটা কমে আসতে পারে। 2 তারিখ বা তার পরবর্তী সময়ে ঢাকা বা বরিশাল ডিভিশনে কিছুটা পড়তে পারে। তখন সেই অনুসারে টেম্পারেচার ওই অংশে কিছুটা কমে আসতে পারে। দিন বা রাতের তাপমাত্রা যত সময় যাবে 2 তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে। বিশেষ করে 4-5 তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা বলছেন দেশে গাছপালা, জলাশয় কমে যাওয়া, বাতাস চলাচলে জায়গা না রেখে ভবন তৈরি হওয়ায় বছর জুড়ে জমে থাকে তাপ। প্রত্যাশায় তাই প্রতীক্ষার বর্ষণ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহে 1 সপ্তাহে সারা দেশে হিটস্ট্রোকে 11 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন গরমে মৃত্যু ঝুঁকি কমাতে সারা দেশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীতে আলাদাভাবে আজ এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রী। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে 15 জন। এই 15 জনের মধ্য থেকে 10 জন মারা গেছে। এই
এই গরমটা শুধু আপনার আমার সবার জন্য না, এটা সবার জন্যই গরম। এই গরমের মধ্যেই আমি গ্রামেগঞ্জে যাচ্ছি, আমি রিয়েল পিকচারটা দেখার জন্য। আমি কিন্তু নড়াইলে গেছি, গোপালগঞ্জে গেছি, শুধু এই গরমে রুগীরা কেমন থাকে আমি নিজের চোখে দেখে আসছি। হ্যাঁ, আমি আশা করি আমি একটা নির্দেশ দিয়েছি যে এই সময় রুটিন অপারেশন হাসপাতালে বন্ধ রাখার জন্য, যে অপারেশন 1 মাস পরে করলে হবে, বেডগুলো খালি রাখার জন্য, যাতে বাচ্চা এবং বয়স্করা অসুস্থ হলে ভর্তি হতে পারে। নির্দিষ্ট স্থানের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জেলা ভিত্তিক একটা নির্দিষ্ট কমিটি ও নীতিমালা তৈরি করা হবে। যেখানে আবহাওয়ার অবস্থা বেশি খারাপ হবে শুধু সেখানেই বিদ্যালয় বন্ধ থাকবে, এমন ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি আরো বলেন, বর্তমানে বিদ্যালয়ের প্রয়োজনেই শনিবার খোলা রাখা হয়েছে, প্রয়োজনের সাপেক্ষে ছুটির দিনে ক্লাস বা পরীক্ষা চলবে। প্রয়োজন বোধে নির্দিষ্ট সময়ের জন্য আমরা শুক্রবারও তো অনেক জায়গায় পরীক্ষা নেওয়া হয় এখনো, এবং অনেক জায়গায় নেওয়া হতো। তো সেটা শনিবার হোক শুক্রবার হোক, সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা কোন কোন দিনগুলোতে বিদ্যালয় খোলা রাখতে পারবো। আবহাওয়া অবস্থার পরিপ্রেক্ষিতে জেলা ভিত্তিক যাতে সিদ্ধান্তটা নিতে পারা যায়, সেই জন্য আমরা একটা নীতিমালা তৈরি করে দিব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রশাসনের সমালোচনা করে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচারও দাবি করেন প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের নামে অতি বাম এবং অতি ডান কিভাবে একত্রিত হয়েছে সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, জনগণের আস্থা, বিশ্বাসের শক্তি আওয়ামী লীগের পথ চলার শক্তি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক দেউলিয়া কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাইছে। অতি বাম এবং অতি ডান কিভাবে একত্র হয়েছে সেই বিষয়েও বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? শেখ হাসিনা বলেন, যাদের ভোট চুরির মাধ্যমে জন্ম হয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দেয়। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইস্তেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছে, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য। শেখ হাসিনাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করার অব্যাহত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা। এ সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচার দাবি করেন প্রধানমন্ত্রী। বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।
শ্রম আইন না মানলে মালিকদের জরিমানা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। মালিকপক্ষ শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই সাজা হিসেবে জরিমানা 5,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে ILO এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে 15% শ্রমিকের মতামতে আপত্তি নেই ILOর, 10% শ্রমিকের মতামতের বিষয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত হবে বললেন আইনমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ এবং বাংলাদেশেরই কিছু সংস্থা 2019 সালে নালিশ করেছিল। এরপর বহুবার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর পরিচালনা পর্ষদে আলোচনা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, এটা আন্তর্জাতিক অঙ্গনকে বোঝানো হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশের শ্রম আইন নিয়ে আপত্তি তুলে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে। সচিবালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 5 সদস্যের প্রতিনিধি দল শ্রম আইন এবং শ্রমিকদের অধিকার নিয়ে বৈঠক করেন আইনমন্ত্রীর সাথে। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীও। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, শ্রম আইন না মানলে মালিকদের জরিমানার হার আগের চেয়ে আরো বাড়তে পারে। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে। 20% শ্রমিকের মতামত নিয়ে 3,000-এর বেশি শ্রমিকের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার বিধান সংশোধন করে সরকার এখন তা 15% করেছে। এটা ধীরে ধীরে 10% করা হবে বলে জানালেন আইনমন্ত্রী। থ্রেশহোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে 20% থেকে 15% নামিয়ে এনেছিলাম। 15%-এই তারা এখন রাজি হয়েছে, কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, মালিক এবং শ্রমিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করেই শ্রম আইন সংশোধন করা হবে। ILO যে পরামর্শ দিয়েছে শ্রম আইন তা থেকে ভিন্ন নয় বলে জানান তিনি। আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিমিলারিটি আছে, কোন ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দ্রব্যমূল্যের চাপে শ্রমিকেরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেয়া হয়েছে মালিকের স্বার্থ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো, ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকেরা। বিএনপির এই নেতা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাব গিয়ে শেষ হবে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জিয়াউর রহমান বীরত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর 3টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আবাসিক হলও বন্ধ থাকবে। আজ বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পরবর্তীতে 2টি কমিটি গঠন করা হবে। এর একটি শিক্ষকদের দাবির ব্যাপারে এবং অন্যটি 28 এপ্রিল ঘটে যাওয়া ঘটনা তদন্তে কাজ করবে। ওই দিন শিক্ষকদের সঙ্গে ভিসিপন্থীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনার পর 7 দফা দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। নিউজ 24 রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার নিউজ 24 রাতের সংবাদে। দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আবারও সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে 1 টাকা বেড়ে দাঁড়াবে 107 টাকায়। এছাড়া পেট্রোল ও অকটেনে বেড়েছে 2.5 টাকা করে। পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হবে 128 টাকা 50 পয়সায়। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। আজ থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। এই বিষয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি, বিস্তারিত জানাবেন তিনি আমাদের। সানি, কিছুদিন আগেই তো জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, এখন আবারও বাড়ানো হয়েছে, তো এই বিষয়ে জ্বালানি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কি দেখছেন? প্রতি মাসেই সমন্বয় করার কথা বলে আসছিল জ্বালানি মন্ত্রণালয়, এবং তার ধারাবাহিকতায় এই 2বার সমন্বয় করা হলো। এবং যেটি দেখা যাচ্ছে যে ঠিক 12টার পর থেকেই যে বাড়তি দামে কিন্তু যে জ্বালানি তেল সেটি বিক্রি হচ্ছে। কিন্তু একটি বিষয়, যে যখন এই প্রজ্ঞাপনের খবরটি যখন গণমাধ্যমে প্রকাশিত হলো, অনেক পাম্পই কিন্তু আসলে তেল দেয়া সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে তারা যেটি বলছিল যে তারা টেকনিক্যাল কারণে তারা তেল এখন দিতে পারছেন না। কিন্তু পরবর্তীতে যখন 12টা বেজে গেল, তার পরবর্তীতে তারা পরবর্তীতে যে দাম, যেটি বাড়তি যে দাম, সেই দামে আবার তেল বিক্রি শুরু করলো। তো আমরা এখানে যারা তেল দিতে এসেছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে জ্বালানি তেলের দাম যদি এভাবে বাড়ে, সেটি কিন্তু তাদের উপরে অনেকটাই আসলে প্রেশার তৈরি করে, কারণ দ্রব্যমূল্যের এমনিতেই অতিরিক্ত দামে তারা অনেকটাই বলা চলে যে দিশেহারা। তার মধ্যে যদি এভাবে দাম বাড়ে, সেটি আসলে তাদের জন্য অনেকটাই কষ্টের। কিন্তু জ্বালানি মন্ত্রণালয় যেটি বলার চেষ্টা করছে যে এভাবে যদি দাম সমন্বয় করা হয়, সেক্ষেত্রে যদি বিশ্ববাজারে তেলের দাম কমে আসে, তখন কিন্তু আবারও দাম কমে আসবে, এবং যদি বাড়তি হয় সেক্ষেত্রে বাড়তি দাম দিতে হবে। এই নিয়ে কিন্তু আসলে নানা প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। কিন্তু তারা সাধারণ মানুষ যদি বলছে যে তাদের কথা যেন আসলে এই যখন সমন্বয়টি করা হয়, তখন যেন তাদের যে বিষয়টি, সাধারণ মানুষ এমনিতেই দ্রব্যমূল্যের দামের কারণে তারা যে সংকটে রয়েছে, সেটি যেন আসলে আসলে সমন্বয়ের ক্ষেত্রে মাথায় রাখা হয়। তো এখন যে সর্বশেষ তথ্য, 12টা থেকে কিন্তু আসলে যে বাড়তি যে দাম, সেটি কিন্তু যে পাম্পগুলোতে কার্যকর করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারানো ফায়ার সার্ভিস কর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মে মাসের শুরুতেই চতুর্থবারের মতো নির্ভীক সম্মাননা 2024 দিতে যাচ্ছে RR ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছে, দেশে প্রথমবারের মতো আগুন প্রতিরোধী কেবল নিয়ে বছরে 15 থেকে 16% প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। যদিও দেশের সম্ভাবনাময় কেবলস খাতের কর ব্যবস্থা, নকল তার সহ বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। 2022 সালে সারা দেশে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মারা যান 13 ফায়ার সার্ভিস কর্মী। সবচেয়ে ভয়াবহ সীতাকুণ্ডের ঘটনায় প্রাণ যায় 9 জনের। যে কোনো আগুনের ঘটনায় সবার আগে সম্পদ আর জীবন রক্ষায় এগিয়ে আসা এই সাহসী যোদ্ধাদের জন্য গত 5 বছর ধরে বেসরকারি উদ্যোগে নির্ভীক সম্মাননা দিয়ে আসছে RR ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। ওরা যে জানমালটাকে বাজি রেখে দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায়, অগ্নিকাণ্ডে বিশেষ করে, এজন্যই আমরা 2019 সালে আমাদের পক্ষ থেকে এবং RTVর পক্ষ থেকে একটা জাস্ট এর ক্ষুদ্র প্রয়াস, একটা আনুষ্ঠানিকতা মাত্র ওদের জন্য কিছু করার, তাদের জন্য কিছু করার আমরা চেষ্টা করি। এই বছর চতুর্থবারের মতো করতে যাচ্ছি এই ইয়েটা। তো সামনের দিকে ইনশাল্লাহ এটা আরো বড় আকারে করার চিন্তা ভাবনা আমাদের আছে। নিউজ 24-এর সাথে আলাপকালে উঠে আসে প্রতিষ্ঠানটির সফলতার কিছু গল্প। প্রতিরোধক কেবল যাতে কখনো যদি অগ্নিকাণ্ড, ওইখানে ইলেকট্রিক্যাল তারের জন্য যদি কোনো অগ্নিকাণ্ড হয়, শর্ট সার্কিট অথবা লো ভোল্টেজ ফ্লাকচুয়েশন, তখন আগুনটা ধরবে, আগুনটা প্রলং হবে না, আগুনটা ওইখানেই নেমে যাবে। এবং ওই অগ্নিকাণ্ডে নর্মাল ট্রেডিশনাল কেবেলে
যে স্মোকটা হয় ওর থেকে যথেষ্ট কম, লো স্মোক, খুব কম স্মোক হবে। এই কেবলটা দেখা দেখি এখন প্রত্যেকটা কেবল ইন্ডাস্ট্রিজ বাজারে যে আছে ওরা FR কেবল নিয়ে আসছে। দেশের সম্ভাবনাময় কেবলস খাতের এগিয়ে যাওয়ার পথে বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও জানান এই কর্মকর্তা। কাঁচামালগুলি বিদেশ থেকে আনতে হয় যাতে ডিউটি স্ট্রাকচারও ডিফারেন্ট, আর মানে সহজলভ্যটাও একটু ডিপেন্ড করে বাইরের দেশে পাওয়া যাচ্ছে কিনা, আমরা টোটালি ঋণপত্র খুলতে পারতেছি কিনা, বৈদেশিক মুদ্রার চালান ঠিক আছে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে বাজারে নকল কেবল, যেটা আরেকটা চ্যালেঞ্জ ওদেরকে ফেস করা। আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড বলছে সরকারের নীতি সহায়তা পেলে এই খাতের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং জোরদার করা সম্ভব। এই শিল্পের উৎপাদনের জন্য কাঁচামাল পুরোটাই মানে অলমোস্ট শতভাগই বলবো আমি, মানে এটা আমদানি নির্ভর। আমাদের এই শিল্পের জন্য এই কাঁচামালের কর কাঠামোকে কিছু পরিবর্তন যদি আনা হয়, মানে কর কাঠামো মানে কমানোর ক্ষেত্রে যদি আনা হয়, তাহলে এই শিল্পের বিকাশ আরো বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে কাঁচামালের যে কর বাইরে থেকে কেউ যদি আমদানি করে ওই কর অলমোস্ট সমান, তার মানে এটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় দেশীয় উৎপাদন যে কেবলগুলি করতেছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। চাচ্ছি মানে নুডলস খান নাই, তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সংস্কারাধীন চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়েছে MV সমুদা 1 নামে একটি লাইটারেস জাহাজ। এতে সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি। মঙ্গলবার এমন দুর্ঘটনা ঘটলেও সেতুর কোনো ক্ষতি হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের AK খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজটি ভেসে আসে। এক পর্যায়ে সেতুতে ধাক্কা দেয়। এতে সেতুটি কেঁপে উঠলেও ক্ষতি হয়নি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাপক সংস্কার করা না হলে 2041 সাল নাগাদ 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। ধীরে ধীরে কর ছাড় কমিয়ে আনা গেলে রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। এই সময় রাজস্ব আদায়ে হয়রানি বন্ধ ও অটোমেশনের দাবি জানান ব্যবসায়ীরা। আর রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন NBR চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে PRI আয়োজিত এক আলোচনায় এইসব বিষয় উঠে আসে। চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 5 লাখ কোটি টাকা, আর ঘাটতি 2,61,000 কোটির বেশি। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের পাশাপাশি 1,55,000 কোটি টাকা স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার করছে সরকার। এই উচ্চ ঋণের বোঝা রাজস্ব আদায়ে নিম্ন প্রবৃদ্ধি আর আর্থিক খাতের দুর্বলতাকে দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। সংস্থাটি বলছে, রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করা না হলে 2041 সাল নাগাদ 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। এই বছরে ব্যাংকিং খাতে সর্বসাকুল্যে ডিপোজিট গ্রোথ হয়েছে 1,50,000 কোটি টাকা। সরকার নেবে 1,56,000 কোটি টাকা। এই মার্কেটে এই পরিমাণ ডোমেস্টিক বরোইং বাই দ্য গভর্নমেন্ট ইজ নট সাস্টেইনেবল। সংস্থাটি বলছে, বিভিন্ন খাতে কর ছাড় দেওয়ার কারণে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ধীরে ধীরে কর ছাড় থেকে বেরিয়ে আসতে পারলে 4 বছরের মধ্যে রাজস্ব আদায় বাড়বে 60,000 কোটি টাকা। এমন ভাবনার সাথে একমত অর্থ প্রতিমন্ত্রীও। অনেক ব্যবসা হয়তো এক্সামশনের জন্য চেয়েছিলেন 25 বছর আগে, তো 25 বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। এ সময় রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন NBR চেয়ারম্যান। তবে কর আদায়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু ট্যাক্স দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমাদের জন্য আপনাদের আরো সহজীকরণ করতে হবে। অটোমেশন এন্ড অটোমেশন হ্যাসেল ফ্রি তখনই হবে যখন অটোমেশনটা হয়ে যাবে। আমি আশা করি NBR একই জায়গাতে কাজ করবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সিস্টেমটাকে এগিয়ে চেষ্টা করছি, আপনাদের ট্যাক্স দেওয়া সহজ করার চেষ্টা করছি। রেট থেকে শুরু করে অন্যান্য
যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে সেগুলো যাতে সহজ হয় সেই কাজ করে যাচ্ছি। দেশীয় শিল্পের বিকাশে কাঁচামাল আমদানিতে শুল্ক হার আরও কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মেড ইন বাংলাদেশ কনসেপ্ট একটা নিয়ে কাজ করে যাচ্ছি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি ইরানের বাণিজ্যের পালে লাগলো নতুন হাওয়া। বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছে তেহরান রিয়াদ। মঙ্গলবার ইরানি অর্থমন্ত্রী জানান, রাইসি প্রশাসনের দেয়া অর্থনৈতিক সব প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার। এর মধ্য দিয়ে অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে রিয়াদ তেহরানের পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও মনে করা হচ্ছে। গাজায় আগ্রাসন আর ইরানে ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে বদলে গেছে বন্ধু আর শত্রু সংজ্ঞা। একসময়ের চিরবৈরী সৌদি ইরান সম্পর্ক এখন যুদ্ধ ছাপিয়ে অর্থনীতির সোপানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব যত বাড়ছে ততই আরব দেশগুলোকে কাছে টানতে চাইছে ইরান। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবকে সবচেয়ে বেশি পাশে চাইছিল ইব্রাহিম রাইসির সরকার। সেখানে অনেকটাই সফলতা পেয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে ইরানের অর্থমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে একমত হয়েছে ইরান ও সৌদি আরব। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে দুই দেশ। এমনকি শিক্ষা খাতেও উভয় দেশের সহযোগিতা বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে গেল 9 বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নাগরিকদের সৌদি আরবের উমরা পালনের অনুমতি দেয় ইব্রাহিম রাইসির সরকার। আসমাতুলি, নিউজ 24। এবার খেলার সংবাদ। দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে বৃষ্টি আইনে 19 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল ভারতীয় নারী দল। বাংলাদেশের দেয়া 120 রানের টার্গেটে ভারত ব্যাট করতে নামলে 5 ওভার 2 বলের সময় শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। ডিএল ম্যাথেজে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। পুরো দেশেই চলছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন, কিন্তু ব্যতিক্রম সিলেট। সেখানে দেখা দিল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। স্বাগতিকদের বৃষ্টি আইনে 19 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। 120 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মাকে তুলে নেন মারুফা খাতুন। এরপর স্মৃতি মান্দানাকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন দয়ালান হেমালতা। এই ব্যাটার 24 বলে 41 রান তুললে আবারও শুরু হয় বৃষ্টি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে মাত্র 119 রান। ওপেনিং এ নামা মুর্শিদার ব্যাট থেকে আসে 46, সেটি তুলতে তিনি খেলেন 49 বল। ভারতের রাধা যাদব নেন 3 উইকেট। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অর্থনীতি। সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের প্রতিধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। রাজনীতি। আইন আদালত। খেলাধুলা। সংস্কৃতি ও বিনোদন। দেশ ও মানুষের কল্যাণের খবর। নিউজ 24।